বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে হিস্টোরি একটা সাজেশন নিয়ে আসতে, থার্ড চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণের উপরে। তো বন্ধুরা, কোনো চিন্তার ব্যাপার না, আজ আমরা 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। এই চ্যাপ্টার থেকে টোটাল 2 মার্কসের কোশ্চেন আসবে দুটো। তাই টোটাল তোমরা এই চ্যাপ্টার থেকে 4 মার্কস কিন্তু তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে? তো এই 4 মার্কস পেতে গেলে তোমাদেরকে কেমন ভাবে পড়তে হবে, কোন কোন কোশ্চেন গুলো পড়তে হবে, সেই কোশ্চেন গুলোকে নিয়ে আজকে আমি আলোচনা করবো। আজ আমি টোটাল 15খানা কোশ্চেন রেডি করেছি 2027 এক্সামের জন্য। তো এই 15খানা কোশ্চেনের ভিতরেই আসবে। যদি এই 15খানা কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক করে দিতে পারো, তাহলে তোমাদের আর কোনো বিষয় চিন্তা করতে হবে না। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বিপ্লব বলতে কি বোঝো? বিপ্লব বলতে বোঝায় প্রচলিত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তন। এটি এমন এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া যে পুরনো অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার উপরে আঘাত এনে তার আমূল পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ 1780 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের কথা বলা যায়। দ্বিতীয় কোশ্চেন, সাঁওতাল কারা? কবে তারা কোম্পানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম প্রভৃতি অঞ্চলগুলো প্রবাদী যে সহস্র আদিবাসী সম্প্রদায় বসবাস করে, তারাই সাঁওতাল নামে পরিচিত। 1855 খ্রিস্টে সিধু ও কানহুর নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিদ্রোহ ঘোষণা করে, তার মূল লক্ষ্যগুলো ছিল: এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার মুন্ডা সমাজে পুনরায় যৌথ মালিকানা ব্যবস্থা ফিরিয়ে আনতে বাধ্য হয়। ব্রিটিশ সরকার ছোটনাগপুর অঞ্চলের জন্য 1908 ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করেন এবং বেগাস শ্রমদান নিষিদ্ধ হয়, এবং এটাই ছিল এদের লক্ষ্য। দুদু মিঞ্চা স্মরণীয় কেন? দুদু মিঞ্চা ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহের পুত্র। তিনি ফরাজি আন্দোলনের ইতিহাস বিশেষভাবে স্মরণীয়। পিতা হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর দুদু মিঞ্চা ফরাজি আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন। বাংলাদেশে ফরাজি প্রভাবিত অঞ্চলে তিনি ফরাজি খিলাফত নামে প্রশাসন গড়ে তোলেন। নীল বিদ্রোহের সূচনা কবে, কোথায় হয়? 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে নদিয়ার চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়। 6 নম্বর কোশ্চেন, পঞ্চম আইন কি? 1830 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন পাশ করেন। এই আইনে বলা হয়, যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। প্রকৃতপক্ষে এই আইন ছিল নীলকর সাহেবদের স্বার্থ রক্ষার জন্য। দাদন কি? দাদন কথার অর্থ ছিল অগ্রিম অর্থ প্রদান। নীল চাষের সময় নীলকর সাহেবরা দরিদ্র চাষিদের বিঘা প্রতি 2 টাকা অগ্রিম দিত। এর ফলে ওই চাষি জমিতে নীল চাষ করতে বাধ্য হতো। শুধু তাই নয়, উৎপাদিত নীল কম দামে ওই দাদনদাতার কাছে বিক্রয় করতেও বাধ্য হতো। পাইক কাদের বলা হতো? মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারীদের পাইক বলা হতো। 3 কাঠিয়া প্রথা কি? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন 1862 খ্রিস্টাব্দে তাদের সুপারিশ পেশ করেন। সেই সুপারিশে নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন করা হয় এবং বলা হয়, যদি কোনো কৃষক নীল চাষ করতে ইচ্ছুক হয়, তাহলে সে বিঘা প্রতি 20 কাঠার মধ্যে 3 কাঠা জমিতে নীল বুনতে পারবে, যা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। ভারতবর্ষে প্রথম নীল চাষ শুরু হয় আহ কবে? প্রথম নীলকর সাহেব কে ছিলেন? ভারতের প্রথম নীল চাষের সূচনা 1777 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম নীলকর সাহেব ছিলেন লুই বোনার্ড। চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল হবে? চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে ভুল হবে, কারণ বিপ্লব বলতে বোঝায় রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থা দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। বিপ্লব একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সে দিক থেকে দেখতে গেলে চুয়ারদের সংগ্রাম ছিল স্বল্পমেয়াদী ও ক্ষণস্থায়ী। ভিল কারা? এরা কবে, কোথায় বিদ্রোহ ঘোষণা করে? ভিল হলো ভারতবর্ষের একটি অন্যতম উপজাতি সম্প্রদায়। এরা মালব, খানদেশ, ধার প্রভৃতি অঞ্চলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে 1819 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করে। ডিকো কাদের বলা হতো? আদিবাসী অধ্যুষিত এলাকা, বিশেষত কোল ও সাঁওতাল এলাকার আগত বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী, কোম্পানির কর্মচারীরা ডিপো নামে পরিচিত ছিল। কামিয়াতি প্রথা কি? কামিয়াতি ছিল এক ধরনের বন্ড ব্যবস্থা। এই ব্যবস্থা অনুসারে আদিবাসীরা বহিরাগত মহাজনদের থেকে ঋণ নিলে তা যতদিন না পর্যন্ত শোধ করতে পারে, ততদিন পর্যন্ত তারা মহাজনদের জমিতে বেগার খাটতে বাধ্য হতো। খেরোয়ার কি? খেরোয়ার হলো সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। 1870 খ্রিস্টাব্দে ভগীরথ মাঝির নেতৃত্বে সাঁওতালরা নিজেদের পুরনো রীতিনীতি, আচার ব্যবহার ছেড়ে হিন্দুদের বৈষ্ণব ধর্মকে সামনে রেখে এই আন্দোলনের সূচনা করেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আমি তোমাদের সামনে 15খানা 2 নম্বরের কোশ্চেন নিয়ে আসলাম। এই 15খানা কোশ্চেনের ভিতরেই তোমাদের 2027 এক্সামে আসবে। যদি তোমরা এই 15খানা কোশ্চেন ভালোভাবে করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 4 মার্কস কিন্তু কমন পাচ্ছ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।